অপ্পোর রেনো সিরিজটা আমার খুবই পছন্দের, কারণ এই সিরিজের ফোনগুলোর ডিজাইন অনেক সুন্দর হয়। আজকে আমার হাতে অপ্পো রেনো 6 আছে, যেটা রেনো সিরিজের লেটেস্ট ফোন, এবং এই ফোনটা নিয়ে বেশ বড় সড়ো একটা অভিযোগ আমার আছে। আর সেই অভিযোগটা হচ্ছে এই ফোনটা মূলত অপ্পো রেনো 5-এরই একটা চুল পরিমাণ আপগ্রেডেড ভার্সন। মানে জাস্ট রেনো 5-এরই নাম চেঞ্জ করে রেনো 6 দিয়ে দিলে যেরকমটা হয় ঠিক সেরকমই ধরতে পারেন। কিছু কিছু পরিবর্তন আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। সো এই চয়েসটা আমার কাছে একদমই পছন্দ হয়নি। লাইক হোয়াই মার্কেটে রেনো 5 থাকতে সেম ডিজাইনে, সেম স্পেকে, সেম প্রাইসে কেন রেনো 6 লঞ্চ করতে হবে? এটার কিন্তু একটা 5G ভেরিয়েন্ট আছে, এটা 4G ভেরিয়েন্ট। 5G ভেরিয়েন্টটা আবার এটা থেকে মাচ ডিফারেন্ট। সো উচিত ছিল অপ্পোর বাংলাদেশে 5G ভেরিয়েন্টটা লঞ্চ করা, না করে তারা সেম ফোনেই লঞ্চ করেছে। তারা হয়তো ভাবছিল ওয়েন সামথিং ইজ নট ব্রোকেন ওয়াই বদার ফিক্সিং ইট। বাট প্রতি বছর তো সেম ফোন লঞ্চ করা যায় না। তারা চাইলেই কিন্তু এটাতে একটা আপগ্রেডেড প্রসেসর অ্যাড করে আর কিছু মডিফিকেশন করে 4G ভেরিয়েন্টটাকে লঞ্চ করতে পারত। বাট তারা কেন করেনি, আই হ্যাভ নো ক্লু। এবং আমি এই বিষয়টা নিয়ে খুবই হতাশ, অ্যান্ড আই থিঙ্ক যারা ভিডিওটা দেখছেন তারাও কিছুটা হতাশ হবেন। তবে এই ফোনটা কিন্তু মোটেও খারাপ একটা ফোন না। রেনো 5-এর বেলায় আমি সেমটা বলেছি, রেনো 5 আমার কাছে ভালো লেগেছে, ইট ওয়াজ এ গুড ফোন। সো রেনো 6ও ভালো একটা ফোন, কিন্তু জাস্ট এটাতে আপগ্রেড নাই, এই বিষয়টা মানতে একটু কষ্ট হচ্ছে। ওকে, সো আমরা একটু এই ফোনটা নিয়ে কথা বলি। যারা রেনো 5 সম্পর্কে ভুলে গিয়েছেন বা দেখেননি তাদের জন্য উপকারে আসবে, এবং এই ফোনটা এই মুহূর্তে কেনা উচিত কি উচিত না সেটাও আপনারা জানতে পারবেন। সো এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 32,990 টাকা, মানে 33,000 টাকা। 8GB 128GB ভেরিয়েন্টের ফোন এটা। এবং শুরুতেই আমরা রেনো 5 থেকে রেনো 6-এ কী ডিফারেন্সেস আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। তো ডিজাইনে রেনো 5-এর যে ফ্ল্যাশটা আছে এটা একদমই নিচের দিকে ছিল, আর এখন এটা উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। ডিজাইনে মোটামুটি পরিবর্তন এই একটা জায়গাতে আছে, বাকি সব কিছু সেম টু সেম, হুবহু ফটোকপি। এর বাইরে এটাতে র্যামের বেলায় আপনারা 5GB ভার্চুয়াল র্যাম এক্সপান্ড করার ফিচারটি পেয়ে যাচ্ছেন, যেটা রেনো 5-এ ছিল না প্রবাবলি। সো এই একটা ফিচার। ক্যামেরার সেন্সরটা প্রবাবলি 0.2 একটু বড় হয়েছে। এইটা সফটওয়্যারে কিছু অপটিমাইজেশন এসছে। আর রেনো 5-এ ডিসপ্লেতে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ছিল, বাট এইটাতে কিসের প্রোটেকশন তার কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তার মানে হচ্ছে প্রবাবলি তারা গরিলা গ্লাসের প্রোটেকশনটা এটাতে ইউজ করেনি। এই জায়গাটাতে কিন্তু আবার ডাউনগ্রেড হয়ে গেল স্লাইটলি। সো এই হচ্ছে মোটামুটি ডিফারেন্সেস। বুঝতেই পারছেন একদমই চুল পরিমাণ ডিফারেন্স। এর বাইরে বাকি যা কিছু আছে সব কিছু মোটামুটি সেম হলেও আমরা এই ফোনটার ভালো মন্দ দিকগুলো নিয়ে একটু কথা বলি। আসল অভিযুক্ত করেই ফেললাম। নেক্সট, এই ফোনের ডিজাইন খুবই ভালো লেগেছে আমার কাছে। রেনো 5-এর ডিজাইনও ভালো ছিল, আর এটা তো রেনো 5ই। সো রেনো 5-এর স্লাইটলি আপগ্রেডেড মডেল। আমার কাছে খুবই ভালো লেগেছে এটার ডিজাইন। স্পেশালি এই ফোনটা 7.8mm স্লিম, এবং এটার ওজন 173 গ্রাম। এটা 6.4 ইঞ্চ ডিসপ্লেটা একদমই লাইক সুইট একটা সাইজ আমার মতে, এবং এটা হাতে নিলে খুবই কমফোর্টেবল এবং লাইট ওয়েট একটা ফিল পাওয়া যায়। যদিও পুরো ফোনটা প্লাস্টিকের তৈরি, আমার প্লাস্টিকে কোনো অ্যালার্জি নাই। যদি আপনাদের কারো অ্যালার্জি থেকে থাকে দ্যাটস আপ টু ইউ। প্লাস্টিকে আমার কোনো অ্যালার্জি নাই, ম্যাট ফিনিশ। সো খুবই গুড লুকিং, লাইট ওয়েট, ইজি টু ইউজ একটা ফোন। এক হাতে খুব সুন্দরভাবে ইউজ করা যায়। যারা ফোন ইউজ করে হাতকে টায়ার্ড বানায় ফেলতে না চান তাদের জন্য এই টাইপের ফোন কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট। স্পেশালি আমি এই টাইপের ফোন অনেক পছন্দ করি। আমার সব ফোন ছোটোখাটো, আমি ব্যক্তিগতভাবে যে ফোনটা ইউজ করি সেটাও কিন্তু অনেক ছোট। সো এই জিনিসগুলো বিবেচনা করলে এই ফোনটা কিন্তু আসলেই অনেক ভালো। মেয়েরা এই ফোনটাকে বেশি পছন্দ করবে, স্পেশালি এই কালারটা, অরোরা কালার। এটার আর একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে, সেটাও আপনারা চুজ করতে পারেন। মেয়ে ছেলে দুজনে ইউজ করতে পারে। আমি শুধু যে মেয়েরা ইউজ করবে ব্যাপারটা সেটা না, কারণ এই টাইপের কমফোর্টেবল ফোন কিন্তু অনেকেই খুঁজে থাকে। সো ডিজাইনের দিক থেকে একদমই ফার্স্ট ক্লাস, কোনো কমপ্লেন আমার নেই। গ্লাসের জন্য যদি কারো কমপ্লেন থাকে তাহলে আপনারা অন্যদিকে দেখতে পারেন, তবে প্লাস্টিক নিয়ে আমার কোনো অ্যালার্জি ব্যক্তিগতভাবে নেই। এটা নিচের দিকে USB-C পোর্ট আছে, প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক, অ্যান্ড স্যাডলি রেনো 5-এর মতো এটাতেও সিঙ্গেল বটম ফেসিং স্পিকার ইউজ করা হয়েছে। আর 33,000 টাকা প্রাইসে সিঙ্গেল স্পিকার একদমই মানানসই না, এখানে স্টেরিও স্পিকার দেওয়া একদম লাইক জরুরি ছিল। উপরের দিকে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি, ডান পাশে পাওয়ার বাটন, বাম পাশে ভলিউম রকার্স এবং একটা সিম কার্ড ট্রে। আর 6.4 ইঞ্চির এই ডিসপ্লেটা হচ্ছে একটা অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এটাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, 180 হার্জ হচ্ছে এটার টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লের কালারগুলো খুবই ভিভিড, ভাইব্রেন্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যামোলেড প্যানেলের যত ফিচার আছে সব কিছু এনজয় করতে পারবেন, লাইক অলওয়েজ অন ডিসপ্লে। সেই সাথে এইটার ব্রাইটনেসটা আমার কাছে ওকে মনে হয়েছে, ডিসেন্ট। আপনারা ইনডোরে কিংবা শ্যাডো এরিয়াতে ইজিলি পার পেয়ে যাবেন, বাট যদি ডিরেক্ট সানলাইটে যান তাহলে কিছুটা প্রবলেম হতে পারে। মানে অ্যামোলেড ডিসপ্লে হিসেবে ইটস নট দ্য ব্রাইটেস্ট, বাট চালিয়ে নেওয়ার মতো।
সেই সাথে ক্যামেরার যে পাঞ্চ হোলটা কাটআউটটা আছে এটা খুবই ছোট, পাশের যে বেজেলগুলো সেগুলো খুব ন্যারো, সব কিছু মিলিয়ে ছোট সাইজের ডিসপ্লে হলেও এটাকে দেখতে কিন্তু খুবই ইমার্সিভ লাগে, যে কোনো মিডিয়া কনজামশনে আপনারা বেশ ভালো ফিল পাবেন। ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, আই থিঙ্ক ইট ইজ এ গুড ডিসপ্লে। আর এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা নট দ্য ফাস্টেস্ট, আমরা এই স্ট্যান্ডার্ডে আরও একটু ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখি, বাট এটাকে খুব স্লো বলা যাবে না, মানে ডিসেন্ট স্পিডের। ওকে, অপোর মতে Reno 5 থেকে Reno 6 এর ক্যামেরাটা স্লাইটলি ইমপ্রুভ, লাইক কিছু পোর্ট্রেট ফিচার এগুলো অ্যাড করা হয়েছে। সো আমরা ক্যামেরাটা নিয়ে একটু কথা বলি। পেছনের ক্যামেরা সেটআপ কিন্তু মোটামুটি সেম, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা f1.7 অ্যাপাচারের, দেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার যেটা f2.2 অ্যাপাচারের, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স আর একটা 2 মেগাপিক্সেলের মনোক্রোম লেন্স। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 44 মেগাপিক্সেলের। নাও রিয়ার ক্যামেরাতে ছবির ইমপ্রুভমেন্ট আমার নজর অন্তত পক্ষে পড়েনি Reno 5 থেকে, মোটামুটি সেম টু সেম ছবি আমি Reno 5 এর মতো পাচ্ছিলাম। ছবিগুলো ওয়েল ডিটেইলড, শার্পনেসও ভালো মানে রিটেন করতে পারছিল, কালারগুলো ছিল ওকে, যদিও স্লাইটলি স্যাচুরেটেড মনে হচ্ছিল। এখানে একটা অপশন আছে এআই কালারের, সেই এআই কালার সিন এনহ্যান্সমেন্টটা যদি অন করে দেন তাহলে আমার কাছে কালারটাকে একটু বেশি স্যাচুরেটেড মনে হয়েছে। গুড লুকিং, মানে ছবি দেখতে ভালো লাগে, একটু পাঞ্চে একটু লাইভলি লাগে, বাট ন্যাচারালের চাইতে স্লাইটলি স্যাচুরেটেড মনে হয়েছে। এর বাইরে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ওয়াজ ওকে। আমরা যদি পোর্ট্রেট মোডে চলে যাই তাহলে এজ ডিটেকশানও অ্যাকুরেট ছিল মোটামুটি, সেই সাথে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা বা যে ট্রানজিশনটা আছে বোকের, সেটাও মোটামুটি ভালো লেগেছে। না, তারা বোকেটাকে অনেক বেশি প্রমোট করছে, কারণ আগের তুলনায় এখনকার বোকেটা তাদের মতো আরও বেশি রিফাইন্ড হয়েছে, আরও বেশি সুন্দর হয়েছে, গুড লুকিং হয়েছে, যেটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে না দেখলে বোঝা যায় না আসলে এটা খুব মেজর ইম্প্রুভমেন্ট বলা যাবে না, বাট দের ইজ স্লাইট ইম্প্রুভমেন্ট ইন পোর্ট্রেট মোড। প্রাইমারি ক্যামেরা লো লাইটে আসলে রেগুলার মোডের চাইতে নাইট মোডের ছবিগুলো একটু বেশি ভালো লেগেছে আমার কাছে, যদিও ছবি একটু সফট হয়ে যায় এবং লাইট কম থাকলে নয়েজ একটু ইন্ট্রোডিউস করে, বাট নাইট মোডের ছবি তুললে বেটার রেজাল্ট পাবেন রেগুলার মোডের চাইতে। নাইট মোডের ছবি নিয়ে আমি বলবো মোটামুটি স্যাটিসফাইড, মানে ডিসেন্ট কোয়ালিটির ছবি পাবেন। আলট্রা ওয়াইড শুটারে প্রাইমারি ক্যামেরার মতো অত ডিটেল কিংবা কালারগুলো অত অ্যাকুরেট না থাকলেও ছবি দেখতে মোটামুটি ভালো লাগছিল, সেই সাথে সাইডের যেই ডিস্টোরশনটা, লেন্স ডিস্টোরশনটা, সেটা ভালোই আমি দেখছিলাম আলট্রা ওয়াইড শুটারে। ওভারঅল যদি আপনারা বড় ল্যান্ডস্কেপের ছবি তোলেন তাহলে মোটামুটি ভালো মানের ছবি পাবেন আলট্রা ওয়াইড শুটার দিয়ে। আলট্রা ওয়াইড আবার লো লাইটে আসলে অতটা ভালো পারফর্ম করতে পারে না। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা ওকে লেভেলের পারফর্ম করছিল। আমার মনে হয় যে এই লেন্সটাকে আসলে ডিচ করা উচিত, এখন এখানে বেটার কিছু দেওয়া উচিত, অ্যাটলিস্ট ম্যাক্রো দিলেও যেন আরেকটু হায়ার মেগাপিক্সেলের লাইক 5 মেগাপিক্সেলের দেওয়া হয়, তাহলে আর একটু বেটার রেজাল্ট এটা থেকে পাওয়া যেত। ওকে, মনোক্রোম যে লেন্সটা আছে এটা দিয়ে মূলত বেশ কিছু ফিল্টার আছে যেগুলো অ্যাকুরেটলি করা যায়, লাইক সিঙ্গেল কালার করে ছবি তোলা। অ্যান্ড দেন আমরা যদি ভিডিওতে চলে আসি, ভিডিওতে বেশ কিছু ফিচার আছে যেগুলো এই মনোক্রোম লেন্স দিয়ে করা যায়। ফর এক্সাম্পল, আপনারা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও করতে পারেন, এর মধ্যে একটা কালারকে হাইলাইট করে আপনার সেই কালারটা ভিডিও করতে পারেন, এবং এটাতে বোকে ভিডিওর অপশন অ্যাড করা হয়েছে। তার মানে আগে যেরকম পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলতাম, এখন পোর্ট্রেট মোডে আপনারা ভিডিও করতে পারবেন। এই ফিচারগুলো ভিডিওতে অ্যাড করা হয়েছে, যেগুলো ভালো। এটাতে আপনারা 4K up to 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু যে ফিল্টারগুলো বললাম সেগুলো কিন্তু 4K তে কাজ করবে না। 1080-তে আপনারা 30 এবং 60-এর অপশন পেয়ে যাবেন। 1080-তে EIS আছে, সো মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। আই হ্যাভ সিন আরও স্টেবল ভিডিও আমি দেখেছি অলরেডি, বাট এটা মোটামুটি স্টেবল ছিল। সেই সাথে এটাতে AI মিক্সড পোর্ট্রেট, স্লো মোশন, টাইম ল্যাপস এই টাইপের ফিচারও আছে ভিডিওর বেলায়। সো ওভারঅল ক্যামেরার বেলায় বলবো হ্যাঁ কিছুটা ইম্প্রুভমেন্ট আছে, বাট সেটা খুবই নগণ্য, আসলে খুব মানে নিখুঁতভাবে না দেখলে সেটা বোঝা যাবে না। মোটামুটি Reno 5-এর মতোই এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করেছে যেগুলো আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা সুন্দর ডিটেইলড ছবি দিচ্ছিল, ফেস টোনও অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল। ওভারঅল সেলফিগুলো একদমই প্রাণবন্ত লাগছিল, কালারগুলো খুবই সুন্দর। সেই সাথে সামনের যে পোর্ট্রেট মোড আছে সেটা তো এজ ডিরেকশন ওয়াজ গুড, ব্যাকগ্রাউন্ডের ব্যারিনেস এবং ট্রানজিশন সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল। সেই সাথে সামনের ক্যামেরা দিয়েও আপনারা AI কালার ভিডিও, তার মানে সাবজেক্টকে কালারফুল রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, পাশাপাশি পোর্ট্রেট যে ভিডিওটা আছে সেটা আপনারা সামনের ক্যামেরা দিয়েও পেয়ে যাবেন। তবে সামনের ক্যামেরায় ভিডিও কিন্তু 1080-তে হবে, 4K-র অপশন কিন্তু নেই সামনে। সফটওয়্যার সেকশনে Android 11-এর উপরে কালার ওএস আছে এবং UI নিয়ে কোনো কমপ্লেন নেই। আগেও বলেছি যে কালার ওএসটা আসলে আগের চাইতে অনেক বেটার হচ্ছে, অনেক বেশি লাইট ওয়েট এবং রেসপন্সিভ হচ্ছে। সো UI নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে কমপ্লেন আছে এটার প্রসেসর নিয়ে। এটাতে Qualcomm Snapdragon 720G ইউজ করা হয়েছে, অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার Reno 4, Reno 5, Reno 6 তিনটাতেই সেম প্রসেসর ইউজ করা হয়েছে। ব্যাক টু ব্যাক তিনটা ফোনে সেম প্রসেসর ইউজ করাটা আমার মনে হয় যে ইটস নট এ গুড থিং টু ডু। তাদের উচিত ছিল এখানে Snapdragon 778G ইউজ করা, এটা আমার ব্যক্তিগত অভিমত। তাহলে পারফরমেন্সটা আরেকটু বেটার পাওয়া যেত এবং আমরা জাস্ট আপডেটেড, ওভারঅল আপডেটেড একটা ফোন পেতাম।
যেহেতু স্ন্যাপড্রাগন 720 ইউজ করা হয়েছে, এটার পারফরমেন্সের কথা যদি বলি আপনারা হয়তো সবাই চেনেন, কারণ এটা আসলে অনেক ফোনে ইউজ করা হয়েছে, অনেকে হয়তো ইউজও করেছেন এই প্রসেসরওয়ালা ফোন। সো ডে টু ডে টাস্কে এটার 8GB র্যাম আপনাকে কোনো সমস্যাই দেবে না, এটাতে কোনো ল্যাগ হিকআপ নাই, হেভি মাল্টিটাস্কিংও একদমই স্মুথলি হচ্ছিল। সো কোনো সমস্যা আমি এই ফোনটাতে ডে টু ডে পারফরমেন্স অন্তত পক্ষে পাইনি। গেমিংয়ের বেলায় আপনারা মিড টু হাই সেটিংয়ে পাবজি, কল অফ ডিউটি মোবাইল এই টাইপের গেমগুলো খেলতে পারবেন, খুব মিনিমাম ল্যাগ এবং হিকআপ পাবেন, বা ফ্রেম ড্রপ মাঝে মধ্যে খুব রিয়ারলি আপনারা দেখতে পাবেন। সো গেমিং পারফরমেন্স নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড, যদিও এটা গেমিং সেন্ট্রিক কোনো ফোন না, এটা মোস্টলি ডিজাইন এবং ক্যামেরা ওরিয়েন্টেড একটা ফোন। স্টিল এটা থেকে যে গেমিং পারফরমেন্সটা আপনারা পাবেন সেটা ওকিশ লেভেলের। তবে আবারও বলছি, এখানে আপডেটেড প্রসেসর ইউজ করা দরকার ছিল। অপো প্লিজ নেক্সট টাইম থেকে একটু আপডেট করে ফোন নিয়ে আসবেন বাংলাদেশে, তাহলে অডিয়েন্সরা একটু বেশি হ্যাপি হবে। নেক্সট চলে আসি আমরা এটার ব্যাটারি ব্যাকআপে। সো এই ফোনটিতে 4310 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে আগের মতোই, এবং এই ব্যাটারিটা বেশ ডিসেন্ট পারফরমেন্স আপনাকে দেবে। আমি ফুল ডে পার করতে পারছিলাম ইভেন 90 Hz অন রেখেও। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো কমপ্লেনের কিছু নেই। পাশাপাশি এইটার বক্সের ভেতরে যে 50 ওয়াটের চার্জারটা আছে, এটা দিয়ে অ্যারাউন্ড 50 মিনিটসে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন, উইচ ইজ অলসো ভেরি ফাস্ট। সো ব্যাটারি এবং চার্জিং স্পিড এই দুইটা জায়গাতে এই ফোনটা একদমই এইস করছে। এর বাইরে এই ফোনটার নেটওয়ার্ক রিসেপশন ওয়াজ ওকে, এটার ইয়ারপিসের কোয়ালিটিও ভালো ছিল। এই ফোনটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে, অ্যান্ড এআই নাইট চার্জ বলে একটা ফিচার আছে, যেটা দিয়ে আপনার ফোন সারা রাত যদি চার্জে লাগিয়ে রাখেন তাহলে শেষ রাতের দিকে গিয়ে চার্জ হওয়া বন্ধ হয়ে থাকবে। আবার আপনি কখন ঘুম থেকে উঠবেন সেটা এটার এআই বুঝে সেই সময়ের মধ্যে ফুল চার্জ করে রাখবে। সো এই ফোনটা মোটামুটি ফিচার রিচ, এবং যেটা বলছিলাম শুরুর দিকে, যে ফোনটা ডিজাইন এবং ক্যামেরার দিকে বেশি ফোকাস করেছে সেই জায়গাগুলোতে এটা কিন্তু ভালো পারফর্ম করছে, এবং আমার মনে হয় না যে এই দুইটা জায়গাতে কেউ তেমন কোনো কমপ্লেন খুঁজে পাবে। এই ফোনটার একটাই কমপ্লেন, সেটা হচ্ছে কেন তারা পুরনো ভার্সনটাকে আবার নতুন নাম দিয়ে লঞ্চ করলো, আমার মাথায় ঢুকতেছে না। অন্তত পক্ষে এটাতে স্ন্যাপড্রাগন 778G দিয়ে যদি বাকি জিনিসগুলো সেম টু সেম রাখতো, আমি বলতাম যে ইটস এ গুড ডিল, দুর্দান্ত ডিল, আপনারা নিয়ে নিতে পারেন। এখন 33,000 টাকাটা শুধু এটা কনসিডার করলে, যে প্রসেসরটা একটু পুরনো, এটা কনসিডার করলে 33,000 টাকাটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। এটা যদি 30-এ দেওয়া যেত, লাইক একদম মানে জিওস একটা ডিল হতো, এখন আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। স্টিল যারা এরকম, আমার মনে হয় না যে এই টাইপের ডিজাইন ওরিয়েন্টেড ফোন খুব একটা পাবেন এই প্রাইস রেঞ্জে। সো এটাকেই যদি আপনি হাই প্রায়োরিটি দিয়ে থাকেন, তাহলে এই ফোনটা আসলে আপনাদের জন্য রিকমেন্ডেড থাকতে পারে। বাকি ডিসিশন অলওয়েজ আমি আপনাদের উপর ছেড়ে দেই, আপনারা নিজেটাই একটু বিবেচনা করে দেখুন যে এই ফোনটা নেবেন কি নেবেন না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।